সালামু আলাইকুম সবাইকে, শুভরাত্রি। এবং আমাদের এই হেলথ অ্যান্ড পিওর পেজে সবাইকে স্বাগত। এখন আমাদের পূর্ব নির্ধারিত বিষয়, আজকের বিষয় ছিল গ্রাফাইটিস। আমরা গ্রাফাইটিসে চলে যাব। তার আগে আমি গতদিনের তো আমার বিষয় শিরোনাম ছিল, একটা দুইটা কথা যদি মানে মনে হচ্ছে যে একদম খুবই জরুরি কথা, যেটা বাদ চলে গেছে আর কি। সেটা হচ্ছে উদরাময়ের ক্ষেত্রে আমরা শরীরামের একটা উল্লেখযোগ্য লক্ষণ পাবো যে তার আগে 2-3 দিন আগ থেকে বা শিশু বিশেষ করে রাত্রিবেলাতে হঠাৎ অস্থির অবস্থায় চিল্লাপাল্লা করে কান্নাকাটি করবে, এবং তার 2-1 দিন পরেই আমরা উদরাময় দেখতে পাবো। এটা একটা লক্ষণ আছে। আর ছোট যারা বাচ্চা আছে তাদের যে যে লক্ষণটা আছে, যে দিনরাত শুধু কান্নাকাটি করে, বিনা কারণে কান্নাকাটি করে, কি কারণে করছে থামানো যায় না, এই লক্ষণটাতেও শরীরনাম আছে। এ, অন্য অন্য লক্ষণ দেখে আমাদেরকে দেখে নিতে হবে। তো এখন আমরা আমাদের আলোচনার মূল বিষয়ে চলে যাব। আমাদের আলোচনার আজকের বিষয় হচ্ছে গ্রাফাইটিস। এখন গ্রাফাইটিস উপস্থাপন করবেন ডাক্তার আব্দুল মোতালেব ভাই। আসসালামু আলাইকুম। আমাদের পূর্ব নির্ধারিত ওষুধ নিয়ে আজকে আলোচনা করব। ওষুধটি ছিল গ্রাফাইটিস, যার পূর্ণ নাম হচ্ছে গ্রাফাইটিস ন্যাচারালিস। এটা খনিজ থেকে, এটার উৎস হচ্ছে খনিজ। আমরা বলতে পারি ব্ল্যাক লেড। এই এই খনিজ থেকে এটা হচ্ছে কালো সীসা। আর খনিজের অন্যতম পদার্থ, যার বর্ণ হচ্ছে কালো বর্ণের ধূসর। তার গ্রাফাইটিসের রোগীরা সাধারণত রমণী গ্ল্যান্ড শ্যামবর্ণের হয়ে থাকে, ঠিক খনিজের মতো। তো এ বিষয়ে কথা বলবো, তবে একটু পরে। আর একটু আমি কিছু বলিনি। আর এই ওষুধটা প্রুভিং করেছে ডাক্তার হ্যানিম্যান নিজেই। আর মায়াজমের দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলি, তাহলে এটি অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসিপিলিটিক এবং টিউবারকুলোসিস, এটা গভীর ক্রিয়াশীল। তবে এই সব প্রকার মধ্যে সোরিক হচ্ছে বেশি প্রাধান্য পায়। রোগী যদি কাতরতার মধ্যে যদি যাই আমরা, তাহলে শীত কাতর এই গ্রাফাইটিসের হচ্ছে রোগীরা। এক নজরে আমরা গ্রাফাইটিসটাকে দেখি, তাহলে অনেকটাই বোঝা যাবে। সেটা হলো যে এক নজরে গ্রাফাইটিস রোগী মোটা প্রাপ্ত হওয়ার প্রবণতা। সে মোটা হতে পারে অথবা চিকন হতে পারে। আগে মোটা ছিল, এখন চিকন, অথবা এখন চিকন আছে, সে মোটা হচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তার সাথে কোষ্ঠবদ্ধতাও আছে, কোষ্ঠবদ্ধতাও ঠিক তদ্রূপী। আর চর্মরোগের ইতিহাস আছে। আর চর্মরোগ আক্রান্ত যদি হয়ে থাকে, সেক্ষেত্রে ফাটা থেকে পানির মতো। আপনাকে আমি দেখতে পাচ্ছি না যে। কেন ভাই? আমি আছি তো। আপনার নেটের সমস্যা মনে হয় আজকে। ঠিক আছে। আমার কথা শুনতে কি কষ্ট হচ্ছে? না না না, শোনা যায়, সমস্যা নাই, বলেন আপনি। আচ্ছা, চর্মরোগের ইতিহাস আছে, এবং চর্মরোগের হচ্ছে যদি আক্রান্ত হয়ে থাকে, সেই আক্রান্ত স্থানটা ফাটা এবং পানির মতন রস চুয়াতে থাকে, মধুর মতো আঠালো রস ছুঁতে থাকে। আর আরো আছে, সেটা হচ্ছে ভয় এবং খুব সতর্কতার সহিত থাকে এই রোগী। মাছ, মাংস, মিষ্টি এবং লবণে অনিচ্ছা, এবং সাথে সহবাসেরও অনিচ্ছা থাকে। আর যে গান শুনলে সে কান্না পায়। আর মুখমণ্ডলে মাকড়সার জালের ন্যায় অনুভূতি একটা আছে।
আর রোগী শীতকাতর। এই কয়েকটাই যদি আমরা লক্ষণ পাই আমরা, তাহলে আমরা গ্রাফাইটিসটাকে নিঃসন্দেহে আমরা প্রয়োগ করতে পারি। আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে আমি গ্রাফাইটিস যেহেতু মোটা সোটার কথাটা বারবার উল্লেখ আসছে, এই প্রসঙ্গে আমি আসব। তার আগে একটু মানসিক লক্ষণটা আলোচনা করি। গ্রাফাইটিসের রোগীরা অত্যন্ত সতর্ক থাকে, সর্বদাই ভয় থাকে। যে কোনো কাজ তারা করার আগে খুবই ভয় থাকে। যেমনটি একটা উদাহরণ দিই, যে রোগীরা যদি একটা দোকানে জিনিস কিনতে যায়, তাহলে সে সময় অনেক চিন্তার মধ্যে থাকে। কেমন চিন্তার মধ্যে থাকে? দোকানদার ঠিকঠাক মাল দিবে তো, ভালো দিবে তো, দাম বেশি নিবে না কম নিবে, এরকম নানান চিন্তা। এই চিন্তা করতে করতে এক পর্যায়ে দেখা গেল যে ওই আর মাল না নিয়ে খালি হাতে বাসায় চলে যায়, এরকম পরিস্থিতি দাঁড়িয়ে যায়। আবার আরো একটা উদাহরণ দিই, তাহলে সবচেয়ে ভালো হয়। যদি এই গ্রাফাইটিসের রোগীরা কারো কাছে চিঠি লেখে, তাহলে সে চিঠিটা কিভাবে লিখবে, কোন ভাষায় লিখবে? দেখা গেল যে এক পর্যায়ে চিঠিটা লেখা হয়ে গেছে, খামে পুরনো করা হয়ে গেছে, যখন পোস্ট করবে ঠিক তার আগে আবার দেখে নেয় যে আমার চিঠিটা ঠিকঠাক আছে তো, ভুল না, বানানটা ভুল নাই তো, বা ভাষাটা ঠিক আছে তো, বা আমি ঠিকানাতে যে ঠিকানাটা দিচ্ছি সেই ঠিকানাটা ঠিক আছে তো, এরকম নানাবিধ চিন্তা তার মাথার মধ্যে ঘুরপাক করে। আবার এই রোগী হচ্ছে ছোট ছোট বাচ্চাদের যদি আপনি অপমান করেন, তিরস্কার করেন, তাও বাচ্চাগুলোর হাসতে থাকে। আবার এই রোগী অত্যন্ত মনোক্ষুণ্ণ থাকে এবং হচ্ছে আপনার যখন তার কি ভাষা দেব আমি, তো ঠিক এই অবস্থা থাকলে সে গান বাজনাও যদি শোনে, তাহলে সেক্ষেত্রে এই রোগীটা কান্না করতে লাগে। এবং এই রোগীটা ভুলো মন প্রকৃতি, ছোট 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 বিষয় গেলাম খুব ভুলে যায়। আবার অতীতের বড় বিষয় গেলাম হচ্ছে তার খুব ভালো মনে থাকে। হ্যাঁ, অতীতের যেগুলা আর এটা হওয়ার কারণ তার যে মানসিক প্রভাব তার অন্তরে ভালোভাবে মানে গাঁথতে পারে না। তাই যদি ধরলেন অনেকেই তো আছে যে মানে এই জুলাইয়ের যুদ্ধে আসলে অংশগ্রহণ করেছে কেন, সে বিষয়টা কিন্তু জানে না। করেছে কিন্তু বিষয়টা ওই জানে না যে আমি কেন করেছি, কিন্তু অতীতের আবার ঘটনাটা অনেকটাই বলতে পারে। তো যাই হোক, আমি ওই প্রসঙ্গে যাব না, যেহেতু এটা রাজনৈতিক বিষয়, আমি ওইদিকে যাব না। এই রোগীর খুব অলস প্রকৃতির, চুপচাপ শুয়ে বসে থাকতে পছন্দ করে, কাজকর্ম করতে চায় না বললেই চলে। এই রোগী ফুলের বা যে কোনো তীব্র গন্ধ সে সহ্য করতে পারে না। অনেক সময় এই গন্ধের কারণে আপনার জ্ঞান হারিয়ে ফেলে দেয়, এরকম পরিস্থিতিতে হচ্ছে এটা যায়। আর গ্রাফাইটিসের বিষয়ে আরেকটা বলি, সেটা হলো যে এই গ্রাফাইটিসের রোগীরা সাধারণত সন্ধ্যায় সকালে বিশেষত মধ্যরাত্রের পূর্বে এই রোগটা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর যেহেতু আমি আগেই বলেছি যে মোটা সোটার কথাটা বারবার উল্লেখ করছি, এই প্রসঙ্গে আমি কিছু কথা না বললেই না, তারপরে আমরা মূল টপিকসে যাব আর কি। আমি আমার তরফ থেকে আমি কিছুই বলবো না, যারা বড় ডাক্তার, বিজ্ঞ ডাক্তার, তারাই হচ্ছে তাদের কথাটাই বলবো। তবে আমার মতের অনুবাদক হচ্ছে আমি, বা আমার মতো করে আপনাদেরকে উপস্থাপনা করাবো।
সেটা হলো যে আপনি যে কোনো রোগীর ক্ষেত্রে, যে কোনো রোগীর ক্ষেত্রে হচ্ছে আমরা বলে থাকি যে তার চুলটা কালো বর্ণের হতে পারে, ফ্যাকাশি বর্ণের হতে পারে, সে মোটা হতে পারে, অথবা দেখা গেল যে তার চোখটা পটাশে ধরনের হতে পারে, এরকম এক্সেট্রা। আচ্ছা, আবার দেখা গেল যে রোগীটা অত্যন্ত শান্ত স্বভাবের এবং সুশীল সুন্দরী। তারপর হচ্ছে একটা গ্রাফাইট পালসিটিলার একটা উদাহরণ দিই তাহলে সবচেয়ে ভালো হবে। যেমন পালসিটিলার রোগীরা অত্যন্ত মানে সুন্দরী, শান্ত স্বভাবের এবং সুশীল। আচ্ছা, এইটা যদি তার বৈশিষ্ট্যগত মানে স্বভাব হয়, সেক্ষেত্রে কি সে রোগী? আমি কি মানে বুঝাতে পেরেছি কি বিষয়টা? আমি আবারও বলছি যে একটা রোগী, আমি পালসিটিলার কথাটা বলছি না, একটা রোগী হচ্ছে খুব শান্ত প্রকৃতির, সুন্দরী, শ্যামবর্ণ, ফর্সা, তাহলে আমরা তার গঠন দিক থেকে আমরা বলতেই পারি যে সে পালসেটিলা। তো তো পালসেটিলা আর অন্যান্য লক্ষণ যদি আমরা না নিই, তাহলে এই কথার উপরে কি আমরা একটা ওষুধ প্রয়োগ করতে পারবো? তো এই প্রসঙ্গে ডক্টর কেন সুন্দরভাবে মানে বুঝিয়ে দিয়েছে এবং খুব সুন্দরভাবে কথাগুলো বলেছে যে রোগীর মূল বৈশিষ্ট্যটা কেমন হবে, যে রোগী হচ্ছে আগে খুব শান্ত স্বভাবের ছিল, খুব মানে নম্র ভদ্র এবং মানে লাজুক প্রকৃতির, কিন্তু রোগে আক্রান্ত হওয়ার পরে সে খিটখিটে মেজাজি হয়ে গেছে, তারপরে লজ্জাহীন হয়ে গেছে, তারপরে হচ্ছে আপনার আরো যে এক্সেট্রা। এই যে এই পরিবর্তনটাকেই মানে হচ্ছে আমাদেরকে ভালো করতে হবে। আর এটাই হচ্ছে আপনার পরিবর্তন। এখন আমরা দেখা গেল যে একটা রোগী খুব খিটখিটে মেজাজি, চিকন চাকন পাতলা, সেক্ষেত্রে আমরা কি অন্যান্য ওষুধ দিব? সেক্ষেত্রে দিতে পারে না। আসলে মূল দেখতে হবে যে সে রোগ হওয়ার পূর্বে তার অবস্থানটা কোন ধরনের ছিল, সেখানে তার রোগ হওয়ার পূর্বে কি অবস্থানে ছিল আর রোগ হওয়ার পরে কি অবস্থানে ছিল। আর এই কারণেই হচ্ছে আমি ভুলিয়ে ফেলছি তো এই বিষয়টা, আমি এটা ইয়ে করা নাই। আচ্ছা, আমি একটু চালাইনি, তারপর বলেন নাকি আমি বলবো? আচ্ছা, আচ্ছা, মানে আমার মনে হচ্ছে যে আব্দুল মোতালেব ভাই যেটা বলতে চাচ্ছে বা আমাদের যেটা ইয়েটা, সেটা হচ্ছে এরকম যে মানুষ হিসেবে আমাদের এক একজনের বৈশিষ্ট্য এক এক রকম। কেউ আমরা কৃপণ, কেউ আমরা একটু উদার টাইপের, কেউ আমরা অল্পতেই দুঃখ পাই, কেউ আবার অনেক কিছুই মানে নিতে পারি, কোনো কিছুই মনে হয় না। তো মানুষ হিসেবে আমরা কেমন, এর চাইতে বড় কথা হচ্ছে আমরা রোগাক্রান্ত হওয়ার পরে কেমন। মানে আগে আমার অনেক রাগ ছিল, এখন এখন যখন আমি অসুস্থ, মানে তখন দেখা যাচ্ছে যে আমার অল্পতেই কান্না পাচ্ছে, আমি আমার গরম ভাল লাগছে না, আমি গরম সহ্য করতে পারছি না, তখন আমি পালসেটিলার রুগী। মানে আক্রান্ত হওয়ার পরে একটা মানুষের যে যে বৈশিষ্ট্য আসে, একটা রুগীর যেগুলো যেগুলো লক্ষণ আসে, সেই লক্ষণটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এইটাকে যদি আমি একটু অন্যভাবে বলি তাহলে এরকম, যে যদি আমরা ধরে নিই এরকম যে একটা মানুষ থলথলে মোটা ফর্সা, তিনটা এপের কথা আমরা বলছিলাম যে গ্রাফাইটিসে তিনটা এপ আছে, ফেয়ার, ফ্যাটি, ফ্ল্যাবি। তো এই যে তিনটে এপ আছে গ্রাফাইটিসে, আমরা ধরেই নিই আর কি, কেউ কোনো মানুষ আসলেই সামনে ধরে নিই যে গ্রাফাইটিসের চিত্র আসলে কেমন হবে। তাহলে কি বিষয়টা এরকম হলো না যে একটা মানুষ যদি এইটাই বৈশিষ্ট্য হয়, মানে একটা মানুষ যে বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করছে শেষ পর্যন্ত তার এই বৈশিষ্ট্যই থাকবে, তাহলে আমরা আর চিকিৎসা করবো কিভাবে? মানে আমার কথা কি, মানে একটা রোগী ক্যালকেরে কার্বি রোগী, মোটা থলথলে, তার মানে তার যে কোনো অসুখে শুধু ক্যালকেরা কার্বি লাগবে, একটাই ওষুধ শুধু তার জন্য। তাহলে অন্য সময় যখন অন্য অসুখ হবে তখন ওর কি শুধু ক্যালকেরা কার্বি ভালো হবে? অবশ্যই না। যখন যে
মানে আক্রান্ত হওয়ার পরে, একটা মানুষ রোগাক্রান্ত হওয়ার পরে যে লক্ষণগুলো আসে, সেই লক্ষণগুলোর মূল্য সবচেয়ে বেশি। একটা মানুষ আগে উদার ছিল, কিন্তু তার যখন মাজা ব্যথা শুরু হয়েছে, তার যখন পায়খানা কষা হওয়া শুরু হয়েছে, তারপর থেকে তার হচ্ছে আর টাকা পয়সা খরচ করতে ভালো লাগে না, সে চায় সঞ্চয় করতে। এইরকম আর কি বিষয়গুলো হচ্ছে এইরকম। আক্রান্ত হওয়ার পরে এক সময় মিষ্টি অনেক খাইতো, এখন ভাল লাগছে না। তাহলে আমরা ভাল লাগছে না এটাকে বেশি করবে, ভালো যে লাগতেছে না এটার উপরে গুরুত্ব বেশি দিব। এই তো নাকি আব্দুল মুতাল্লিব ভাই? হ্যাঁ, আচ্ছা, ঠিক এই কথাটাই আপনি সুন্দরভাবে গুছিয়ে বললেন। আরো আরো এই বিষয়টাকে আমি আরো একটু ক্লিয়ার করার চেষ্টা করি। মানে এখন মানুষ হচ্ছে খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, আর ঠিক তার ভুক্তভোগী আমি নিজেও। তাই এই বিষয়টা আগে ক্লিয়ার না করে আমি গ্রাফাইটিসের দিকে যাইতে চাচ্ছি না। যেমন 2012 সালে কি 13 সালে আমাদের রাজশাহীতে একটা নববৈজ্ঞানিক হোমিওপ্যাথি, হ্যাঁ, ওয়ান ম্যান ওয়ান মেডিসিন, এই ধরনের একটা আসলে যে একবার যদি ওষুধ সিলেকশন হয়ে যায় তাহলে তার ওষুধটা হচ্ছে সারা জীবনের। হ্যাঁ, এই যে একটা ভ্রান্ত ধারণা, মানুষ তো মানে অর্গাননটা বুঝে না বা পড়েও না, তাই যাই যেটা বলছে তাই তার পিছনে তখন ছুটতে থাকছে। হ্যাঁ, আর এইভাবে কিন্তু সময়টা বেশি নষ্ট হয়ে যাচ্ছে। আর আরো একটা বিষয়টা হচ্ছে যে মানে এক একজন এক এক ধরনের কথাবার্তা বলে, তাতে মূল যে আপনারা মনে হয় আমি আসার আগেই মনে হয় আপনারা কিছু মনে হয় বিষয় আলোচনা করলেন। আমি খালি এতটুকু বুঝতে পারলাম যে মানে নিজের রূপলিক তৈরি করে। হ্যাঁ, এতটুকু আমি বুঝতে পেরেছি, বাকিটা আমি আর জানি না। তো এখন অনেকেই হচ্ছে কি বলছে ম্যাথমেটিক্যাল লেখলেই একটা মরদ সেজে গেল, আর অমনি হচ্ছে অনেক বড় ডাক্তার হয়ে গেল আর কি। হ্যাঁ, মূল থিমের মধ্যে একটাও নাই, আর কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না। তো এটা তো হয় না। তার মানে হ্যানিম্যান তো একবার সুস্পষ্ট ভাবে বলে দিয়েছে। তো আমি যে প্রসঙ্গে কথাটা বলছিলাম, আপনারা যদি পরবর্তীতে হচ্ছে যান, তাহলে আপনারা মানে অর্গানের হচ্ছে 210 এই সূত্রটা একটু দেখবেন, যে আমি যে কথাগুলো এতক্ষণ বললাম ঠিক তদ্রূপ এই কথাগুলো নিয়ে বলা আছে। যে আমিনুল ভাই এই বিষয়টা ভালো ক্লিয়ার করেছে, আমি ওই বিষয়টা আমি আর দেখছি না। আরেকটা বিষয় না বললেই না, আবার অনেকের একটু বুঝতে ভুল হবে। কিছু লক্ষণ আছে যেটা ছোটবেলাতে হয়, নাদান অবস্থায় হয়। যেমনটি আমি একটু বলি, একটা ছেলে ধুলাবালিলা খেলতে ভালোবাসে, ধুলাবালি নেওয়ার সময় তারা চকলেট বানায় মাটিটাই খায়, অথবা দেখা গেল যে কয়লা ধরনের খায়। এটা তার ছোটবেলার অভ্যাস, কিন্তু তার যখন বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হয় তখন তার এই অভ্যাসটা থাকে না। তো এটা কি আপনি তখন লক্ষণ হিসেবে নিবেন? আচ্ছা, এটা তো তখন তো লক্ষণ হিসেবে নেওয়া যাবে না। আচ্ছা, তারপরে আরো একটা বলি, হচ্ছে আমরা যখন রোগীকে জিজ্ঞেস করি, মানে কিছু লক্ষণ আছে একটা রোগীর জন্য সাধারণ লক্ষণ, আর আরেকটা রোগীর জন্য অসাধারণ লক্ষণ। বিষয়টা কেমন আমি একটু ক্লিয়ার করি। যেমন একটা রোগী হচ্ছে লবণ খাইতে ভালোবাসে, হ্যাঁ, লবণ খাইতে ভালোবাসে বা মিষ্টি খেতে ভালোবাসে। কেন? তার এটা পারিবারিক ভাবে মানে সবাই খায়, ছোটবেলা থেকে ওর মা ওকে লবণ দিয়ে মাখিয়ে খাওয়াচ্ছে, সেই প্রবণতা চলেই আসছে। কিন্তু এই লক্ষণটাই আবার যদি অন্য রোগীর কাছে পাওয়া যায়, যে আগে লবণ খাইতো না কিন্তু এখন তাকে লবণ ছাড়া খাইতে ভালো লাগে, তাহলে বিষয়টা এরকম কি হয়ে গেল না? ওইটা তার অভ্যাসগত লক্ষণ, আর এটা তার সমস্যার কারণে লক্ষণ, মানে রোগ আক্রান্ত হওয়ার পরে লক্ষণ। তো সব লক্ষণই কি যে আমরা প্রাধান্য দিব, বিষয়টা এরকম না। আমি এই জন্য এই বিষয়টাকে বারবার ক্লিয়ার করার চেষ্টা করছি যে আগে যে অবস্থায়, আগে হচ্ছে শীতকাতর, সে বরাবরই শীতকাতর থাকবে, কিন্তু পরবর্তীতে অসুখের কারণে সে গরম কাতর। আচ্ছা, আরেকটা বিষয়টা বলি, তাহলে আরেকটু ক্লিয়ার হবেন, যে একটা রোগী
প্রচন্ড হচ্ছে রোগাক্রান্ত হয়ে আছে, সে মানে তার মানে পরিস্থিতি খুব খারাপ, তখন কি সে ডাক্তারের সাথে খারাপ ব্যবহার করবে? সে কি তখন কি চিটবাটপারি করবে বা হট্টগোল মারামারির মধ্যে যাবে? তখন তো খুব মানে সুন্দর ভদ্র ভাষায় কথা বলবে, যেন ডাক্তারটাকে মানে মনোযোগ সহকারে দেখে, মানে এমন আচরণ যেন সত্য জান্নাত থেকে কেবল পালা আসলো। ডাক্তারে যখন হচ্ছে তার হচ্ছে ট্রিটমেন্ট করার পরে যখন সে সুস্থ হয়ে গেল, তখন তার প্রকৃতিগত রূপটা চলে আসলো। হ্যাঁ, যে সে হচ্ছে সন্ত্রাসী করে বেড়ায়, চিটবাটপারি করে বেড়ায়, আরো হচ্ছে হট্টগোল করে বেড়ায়। এইটা হচ্ছে পরিবর্তন। আচ্ছা, এটা এটা তবে এই ফাঁকে আমি আরেকটা কথা বলি, এর মধ্যে যদি কোনো রোগী এরকম থাকে যে ডাক্তারের কাছে এসে খারাপ ব্যবহার করছে, তাহলে সেটা তার বেশি গুরুত্বপূর্ণ লক্ষণ। যে ডাক্তারের কাছে আসার পরে খারাপ ব্যবহার করবে ডাক্তারের সাথে, অনেক রোগী আছে ডাক্তারের সাথে খারাপ ব্যবহার করে, অনেকে আছে ডাক্তারকে মারধর পর্যন্ত করতে চলে যায়, আর ডাক্তারের উপরে বিরক্ত। এই লক্ষণগুলো কিন্তু আবার খুব গুরুত্বপূর্ণ হবে। আমি বলছি যে না না, প্রশ্ন করে নাই, আমি নিজেই বলছি যে যেমনটি হচ্ছে আপনি বললেন, তেমনটি এরকমও যে যখন একটা রোগী আসার পর রোগী ডাক্তারের উপরে খেপে যায়, ডাক্তারের উপরে রাগান্বিত হয়, এই লক্ষণগুলো আবার গুরুত্বপূর্ণ লক্ষণ। এগুলো তো তাদের গুরুত্বপূর্ণ। যেমন কিছু রোগী আসে ডাক্তারের কাছে, যখন ডাক্তার যখন রোগীর কাছে যাবে, তখন রোগীকে যখন বলবে যে ডাক্তার রোগী তোমার কি সমস্যা, কি হয়েছে, তখন রোগী যদি বলে যে আমার হচ্ছে কোনো সমস্যা নাই, আমি ভালো আছি, কিন্তু সে রোগী, এটা কি তার সমস্যা না? এটা তো অবশ্যই সমস্যা। হ্যাঁ, বিষয়টা এরকমই। তো আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে অতীতে কি কি ধরনের ঘটনা ঘটে আছে, হ্যাঁ, তার পরবর্তীতে তার কি ঘটনা ঘটছে, আমি এই পরিবর্তনের কথা বলছি। যেমন রোগ মানে রোগী তো আর হচ্ছে শুধু শরীরের পরিবর্তন না, আবার হচ্ছে মানসিক পরিবর্তন না, উভয়কে নিয়েই হচ্ছে রোগী। আচ্ছা, আর আরেকটা বিষয়ে কথা বলি, যেমন গরম কাতর আর শীত কাতরের বিষয়টাকে নিয়ে। যেমন গরম কাতর আর শীত কাতরকে আমরা অবশ্যই প্রাধান্য দিব, তবে কখন প্রাধান্য দিব? যখন আমরা আমাদের ওষুধের লক্ষণ ঠিকঠাক পেয়ে গেছি, অথবা হচ্ছে আপনার হচ্ছে যে রোগের কারণটা আমরা সম্পূর্ণ পেয়ে গেছি, তাহলে আমরা শীত কাতর আর গরম কাতর দেখে আমার লাভ নাই। আমি কি বুঝাতে পেরেছি? আমি আবারও বলছি, যদি রোগের কারণটা আমরা বুঝতে পারি, পজিশনটা যদি আমরা বুঝতে পারি, দেখতে পাই, আর হচ্ছে যদি আমরা অন্যান্য লক্ষণ সুস্পষ্ট, তাহলে আমরা ওই সময়তে গরম কাতর আর শীত কাতর দেখে লাভ নাই। তবে যখন রোগ আরোগ্য হচ্ছে না, ব্যক্তি কেন্দ্রিক ভাবে যখন লক্ষণ নিব, তখন আমরা শীত কাতর গরম কাতর অবশ্যই আমরা দেখব। এখানে আমার আর একটা কথা আছে যে রোগী যদি তার কমপ্লেনের মধ্যে, মূল কমপ্লেনের মধ্যে শীত কাতর অথবা গরম কাতর নিজেই উল্লেখ করে, তাহলে কোনোভাবে এই কথাটাকে ইগনোর করা যাবে না। রোগী যদি নিজেই তার বর্ণনায় যদি এই কথাটাই বারবার আসে যে আমি গরমে একদমই সহ্য করতে পারি না ডাক্তার, আমার খুব সমস্যা হয়, এই দেখেন আমি এইরকম করি ওইরকম করি, তাহলে আমি ধরেই নেব যে সে অবশ্যই গরম কাতর মেডিসিন, তখন আমি অবশ্যই গরম কাতর দিকে যাব। আর অবশ্যই আপনার কথার সাথে আমি পরের কথার সাথে আমরা এগ্রি করছি যে যখন আমরা ওইভাবে দেওয়ার পর পাইলাম না, হচ্ছে না, তখন আমরা কাতরতার দিকে একটু বেশি গুরুত্ব দেব। তাই বলে সবসময় কাতরতা ধরে নিয়ে বসে থাকবো না। আচ্ছা, এই প্রসঙ্গে আমি মনে হয় অনেকটাই ক্লিয়ার করতে পেরেছি। আরো কিছু কথা বলার ইচ্ছা ছিল, তো যাই হোক, আমি সামনের দিনে আরো বলবো ইনশাল্লাহ। তো আমি এই বিষয়টা আর তারপরে যদি কিছু মনে পড়ে, তাহলে আমি অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আরো একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তো আমরা এবারকার গ্রাফাইটিসের দিকে আমরা অবশ্যই যাই। তো গ্রাফাইটিসের আমিনুল ভাই মনে হয় বললো নাকি যে 3টা এফ না 4টা এফ? ভাই, আমি 3টা কথা বলেছি, 4টার কথা বলিনি।
তিনটাই বলেছি আর আচ্ছা কি। যদিও আচ্ছা, চারটা আমি একটা যোগ করে দিই হ্যাঁ, যে একটা 4 নাম্বার এফটা হচ্ছে যে এই ভুলবশত কারণে সবই মোটা মোটা ফ্যাটি এই সে করতে করতে যেন ফেল না করে দেয়। হ্যাঁ, যে মোটা দেখলে আর বুদ্ধি মোটাও দেখছেন, পায়খানাটাও হচ্ছে কোষ্ঠকাঠিন্য, আর আপনি গ্রাফাইটিস দিয়ে দিলেন আর অন্যান্য কিছু লক্ষণ নাই, তাহলে পরে কিন্তু আপনি ফেল করবেন। আরেক এফ যোগ হবে, ফেল হচ্ছে। হ্যাঁ, তাহলে পরবর্তীতে 4 নাম্বার এফটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা। তো যাই হোক, তারপরে গ্রাফাইটিসের যে সকল লোকের বা মহিলাদের হচ্ছে আগে মনে বললাম যে আগে মোটা ছিল, এখন ক্রমান্বয়ে সে চিকন হয়ে যাচ্ছে, অথবা চিকন আছে সে মনে করছে যে তাই সে মোটা মোটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকমটি লক্ষণে এই গ্রাফাইটিসটা খুবই উপযোগী। গ্রাফাইটিসকে আলোচনা করতেই হলে করতে যদি হয় তাহলে পরে তার চর্মরোগের উপরে আলোচনা না করলেই না। তো চর্মরোগের উপরে ক্ষতযুক্ত হয়, আর সাধারণত চটচটে আঠালো ছাপ দেখা দেয়। যেমন অন্যান্য কার্বন জাতীয় যে ওষুধগুলো আছে খুব গভীরশীল, ঠিক গ্রাফাইটিসও ঠিক তদ্রুপ গভীরশীল। এই ওষুধের ক্ষতর নিচে শক্ত ভাব এবং জ্বালা পোড়া আছে। পুরাতন যদি ক্ষতগুলো যদি পুরাতন হয়ে যায়, শুকিয়ে যায়, তাহলে সেই স্থানে শক্ত এবং জ্বালাবোধ দেখা যায়। আবার এই মানে শক্ত এবং মানে এই পুরাতন জায়গাতে ক্যান্সার হওয়ার একটা প্রবণতাও এই গ্রাফাইটিসের ওষুধের বিশেষত সৃষ্টি করে। এটা হচ্ছে গ্রাফাইটিসের বিশেষত্ব। আচ্ছা, রোগীর যদি আমরা রোগীর উদ্ভিদ বিষয়ে বা চর্মরোগের বিষয়ে বা সর্দি বলেন বা হচ্ছে আপনার ঋতুস্রাব বলেন বা শ্বাস প্রশ্বাসের বা ঘাম, এই বিষয়গুলো অত্যন্ত দুর্গন্ধ, এটা স্পষ্ট। আর এইগুলাই যদি আমরা হঠাৎ হঠাৎ যদি এগুলা সাপৃষ্ট হয়ে যায়, বসে যায়, তাহলে সেক্ষেত্রে ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। আমি কথাটা আরেকবার বলি, যদি উদ্ভিদ ঋতুস্রাব বা যে কোনো ক্ষত বা ঘামটা এইগুলা যদি কোনো কারণবশত সাপৃষ্ট হয়ে যায়, বসে যায় বা চাপা পড়ে যায়, তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। আর যেহেতু মানে বর্তমান যুগে ক্যান্সার ছড়ে আছে, আর হর হামেশে সবাই অনেক কিছুই ব্যবহার করছে, বলতে গেলে সালফারের মাদারও ব্যবহার করা যায়। এটা শুনে আশ্চর্যজনকও লাগে, তারপরে আমাদের হাতে আসলে কিছু করার নাই। হোমিওপ্যাথির যদি উপরে কথা বলতে হয় তাহলে অনেক খুব দুঃখ গুলেন আসবে। তো সে বিষয়গুলো না আমি নাই যাই। তো তো এটা হচ্ছে গ্রাফাইটিসের মূল বিষয়। আমরা যদি খন্ড খন্ড ভাবে যদি বলি, গ্রাফাইটিসের মাথা প্রসঙ্গে যদি আমরা বলি, তাহলে মস্তিষ্কে রক্তাধিক এবং মুখমণ্ডলে লাল বর্ণ হয়ে থাকে, নাক দিয়ে রক্তস্রাব হয় এবং পেটটা বায়ুপূর্ণ হয়ে থাকে। সকালে ঘুম থেকে ওঠার পরে মাথা যন্ত্রণা শুরু হয়, বিশেষভাবে মাথার একদিকে থাকে, তার সহ বমি ভাব হয়। এই অনুভূতিটা হয় একদিকে, মাথার হচ্ছে একদিকে বাতজনিত ব্যথা বা ঘাড়ে বা দাঁতের ব্যথার মতো মানে এটা প্রসারিত হয়। মাথার তালু জ্বালাবোধ করতে থাকে, মাথার যে চামড়া গুলন বা ত্বক গুলন আর্দ্র এবং চুলকানি যুক্ত উদ্ভিদ থাকে, যেগুলা সাধারণত পচা ধরনের গন্ধ থাকে। তারপর হচ্ছে আমরা যদি চোখ বিষয়ে কথা বলি, তাহলে চোখটা
আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা মানসিক লক্ষণটা ছাড়ে ফেলেছি, আমার এই মুহূর্তে একটু মনে মনে হয়েছে। হচ্ছে এই ওষুধের হচ্ছে একটা অনুভূতি, বড় ধরনের অনুভূতি, সেটা হলো যে এই রোগীটা সবসময় মুখমণ্ডলে মাকড়সার জাল থাকার মতো অনুভব করে। আর হচ্ছে এই কারণে মুখমণ্ডলটা হচ্ছে সর্বদাই মুছার ভাব করে বা মোছার চেষ্টা করে। এটা হচ্ছে খুব বড় ধরনের একটা মানসিক লক্ষণ, বলতে গেলে গ্রাফাইটিসের প্রায় নিজস্ব লক্ষণ। আমি বলছি না যে অন্যান্য লক্ষণ অন্যান্য ওষুধে নাই, তবে প্রায় গ্রাফাইটিসের একটা নিজস্ব লক্ষণ। আচ্ছা, চোখের বিষয়ে আমরা বলছিলাম, চোখ উঠা আছে, কৃত্রিম আলো সে সহ্য করতে পারে না। চোখের পাতা লালচে ধরনের বা ফোলা ভাব হয়ে থাকে, এবং চোখের প্রদাহ হয়, ব্যথাপূর্ণ হয়। এবং ওই যে আমি মনে হয় শুরুতে বলেছি যে তার হচ্ছে মলদার ফাটা হতে পারে, চোখের পাতাগুলো ফাটা হতে পারে, মুখমণ্ডলের কোনাগুলো ফাটা হতে পারে, এক্সেট্রা। তো ঠিক তদ্রূপই চোখের পাতাটাও ফাটাযুক্ত হয়ে থাকে। কানের বিষয়ে আমরা কথা বলি, এখানে একটা মানসিক লক্ষণ আছে, খুবই সুন্দর একটা মানসিক লক্ষণ। কানের ভিতরের সবসময় তার শুষ্কতার বোধ থাকে, আর হচ্ছে কানে সবসময় একটা শব্দ অনুভব হয়। আর হচ্ছে সে কানে যখন গাড়িতে চলে বা অত্যন্ত গন্ডগোল হইচই কলহপূর্ণ জায়গাতে সে খুব সুন্দর স্পষ্ট ভাবে কথা শুনতে পায়, আর অন্যান্য জায়গাতে সে শুনতে পায় না। এটা একটা মজার একটা লক্ষণ, যে হচ্ছে গ্রাফাইটিসের লক্ষণটা এরকমটি, যে হইচই অবস্থায় বা যেখানে কলহপূর্ণ আছে, অনেক গান বাজনা হাবিজাবি হচ্ছে, তার মধ্যে অন্যান্য মানুষ, সাধারণ মানুষ কথা শুনতে পায় না, কিন্তু গ্রাফাইটিসের রোগীরা স্পষ্টভাবে শুনতে পায়। এবং গাড়িতে চলাচল করলে সাধারণত কথা আমরা বুঝতে পারি না, কিন্তু গ্রাফাইটিসের রোগীরা এই কথাগুলো তার পক্ষে খুব সুন্দর। কিন্তু যখন স্বাভাবিক নরমাল অবস্থায় থাকে তখন সে স্বাভাবিকভাবে শুনতে পায় না। ভাই একটু কথা বললে বলেন, না আমি একটু পানি খাই। হ্যাঁ, আচ্ছা, কানের ভিতর সর্বদা শব্দ হয়। কানের ভিতর যে পর্দাটা আছে খুব পাতলা সাদা এবং রঙের আঁশের মতো আবরণ থাকে, কানের ভিতরে বাহিরে ফাটা ভাব থাকে। আমি আগে বলেছি যে নাক দিয়ে রক্ত পড়ে, নাক ঝাড়ার সময় বিশেষ করে টাটানি ব্যথা, ভিতরের অংশ বেদনা, আর ঘ্রাণ তার মানে ঘ্রাণ শক্তি অস্বাভাবিক ধরনের, তীব্র গন্ধযুক্ত। সে সাধারণত আমরা একটা ফুল যদি নিই, সাধারণ মানুষেরা একটা ফুলের গন্ধ যেভাবে নিতে পারে, গ্রাফাইটিসের রোগীরা ঠিক সেভাবে নিতে পারে না। তাদের ঘ্রাণটা অত্যন্ত শক্তিশালী। তারপর হচ্ছে মুখমণ্ডলের বিষয়তে আমি কথাটা বললামই। মনে করে সে মাকড়সার জাল ছড়িয়ে আছে, এবং নাকের ধাতে একজিমা যুক্ত থাকে, এবং মুখের গর্ভে বা চুবুকের পাশে যে একজিমা বা হচ্ছে আরেকটা কি ভাষা আছে, ইরিসিবোলার জ্বালাযুক্ত গোল ফোটানোর মতো ব্যথাযুক্ত থাকে। আচ্ছা, আর পাকস্থলীর বিষয়ে যখন আমরা কথা বলি, তাহলে পাকস্থলীর বিষয়ে এই রোগীর মাছ, মাংস, মিষ্টি সে পছন্দ করে না, এবং গরম পানীয় সে বা গরম খাদ্য সে পছন্দ করে না। প্রতিবারই তার মানে খাবারের পরে একটা বমি বমি ভাব অথবা বমিও হয়। আর ঋতুস্রাবকালে প্রচন্ড বমি হয়। আর পাকস্থলীতে চাপ বোধ থাকে, পাকস্থলীর ভিতরে জ্বালা বোধ করতে থাকে। এর ফলে হচ্ছে ঢেকুস তুলতে খুব কষ্টবোধ হয় আর কি।
আচ্ছা, আর মলদ্বারের বিষয়ে আমরা যদি বলি তাহলে কোষ্ঠবদ্ধতা তার অত্যন্ত বেশি, আর তার নাড় বা মল এত শক্ত বা এত বৃহৎ আকারের, তার হচ্ছে মানে গুটলি ধরনের বা হচ্ছে ছাগলের নাদির মতো বা টয়লেটের মতো দেখা দেয়। হচ্ছে মিউকাস যুক্ত তো থাকে, তাই না? কষা পায়খানার সাথে মিউকাস থাকে, এই লক্ষণটা তো স্লোমা যুক্ত থাকে আর কি। ভাই আপনি একটু কথা বলেন তো, আমি একটু পরে আবার কথা বলছি, একটু পরে আপনি একটু কথা বলেন। আচ্ছা, আমরা পায়খানা পর্যন্ত আসছে, আসলে আমার ভালো নাই, প্রস্তুতি নাই। হচ্ছে মলের কথা আমরা শুনছিলাম যে মল হচ্ছে যখন যদি কোষ্ঠকাঠিন্য হয় তাহলে মলটা বড় লম্বা হয়, অথবা ছোট যদি হয় ছোটোর সাথে ভাঁজে ভাঁজে মিউকাস জড়িত থাকে, এরকম হচ্ছে আমরা গ্রাফাইটিসের মলের ক্ষেত্রে দেখতে পাই। আর গ্রাফাইটিস যেহেতু একটা কয়লার হচ্ছে 3টে কয়লার মেডিসিন আছে আমাদের, গ্রাফাইটিস, কার্বোভেজ, কার্বোএনিমিনেস। তো এই এই কয়লা 3টার কিছুটা বৈশিষ্ট্য অনেক ক্ষেত্রে একরকম আছে। তার মানে গ্রাফাইটিস যদিও হচ্ছে শীতকাতরে একটা মেডিসিন, কিন্তু গ্রাফাইটিস হচ্ছে শীতল বাতাস, ঠান্ডা বাতাস চায়, পাখার বাতাস চায়। গ্রাফাইটিসের ধরনের মধ্যে একটা ধরন হচ্ছে যে এরা তো ঠান্ডাতে হচ্ছে আপনার খুবই কি সংবেদনশীল, তবে ঠান্ডার মধ্যেও দেখা যাবে যে এরকম করবে যে ঠান্ডা লাগতেছে, তারপর গায়ে কিছু মুড়ি দিয়েছে, মুড়ি দেওয়ার পরে জানালা দরজা খুলে দিয়েছে, খুলে দেওয়ার পরে এরা হচ্ছে ওই বাইরের বাতাসটাতে উপভোগ করে, এবং ওই বাতাস যখন আসে তখন বেশ অনেকটা সুস্থতা মানে সুস্থ বোধ করে, উপশম বোধ করে। এরা পাখার বাতাস চায়। বলছিলাম আব্দুল মোতালেব ভাই, গ্রাফাইটিসকে কয়লা বানাইলাম আর কি। হ্যাঁ বলেন। না যাই হোক, আপনি অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। তো আমরা বলছিলাম এর মল বিষয়ে ভাই যথেষ্ট বলেছে। আমি এই বিষয়ে আর আচ্ছা, মলটা তার এত মানে নাটটা তার এত মোটা বা বৃহৎ, তার হচ্ছে মলদারটা ফেটে যায় আর কি। আর হচ্ছে মানে যেটা হচ্ছে রেকটাম, সেই রেকটামটা স্থানচ্যুত হয়ে যায়। আর এটা হচ্ছে উদারময়ের চাইতে মানে হচ্ছে উদারমতের চাইতে, পাতলা পায়খানার চাইতে তার হচ্ছে কোষ্ঠবদ্ধতাই বেশি থাকে। আর যদি পাতলা পায়খানা হয়ে থাকে তাহলে বাদামি বর্ণের তরল মল হয়ে থাকে এবং অত্যন্ত দুর্গন্ধযুক্ত, খাদ্য বস্তু মিশ্রিত আছে এরকমটি তার মল, সাথে টক গন্ধ থাকে। আচ্ছা, আমরা প্রসাবের তেমনটি লক্ষণ নাই, তারপরে প্রসাবটা হচ্ছে ঘোলাটে তলানি যুক্ত থাকে এবং টক গন্ধযুক্ত থাকে। আমরা হচ্ছে আগেই বলেছি স্ত্রী রোগের সম্বন্ধে বা মহিলাদের রোগের সম্বন্ধে, মাসিক ঋতুস্রাব অত্যন্ত দেরিতে হয় এবং সাথে কোষ্ঠবদ্ধতা থাকে, ফ্যাকাশে স্বল্প পরিমাণে, এবং পেটের উপরে হচ্ছে ফোলার বা ব্যথা অনুভব করতে থাকে, এবং ঋতুস্রাবের পূর্বে চুলকানি বোধ থাকে। ঋতুস্রাব চলাকালীন তার কাশি, সর্দি, তারপরে হচ্ছে কণ্ঠ বসে যায় বা কণ্ঠ ভেঙে যায়, তারপরে হচ্ছে ঘাম বা সকাল বেলায় বমি বমি ভাব দেখা দেয়। হচ্ছে সাদা স্রাব ফ্যাকাশে, পাতলা এবং প্রচুর পরিমাণে হয়। আর হেজে যাওয়ার অবস্থা, ঘা ক্ষত হয়, যে জায়গাতে লাগে সেই জায়গাতে তার ঘা হচ্ছে রূপান্তরিত হয়, এবং সে অত্যন্ত দুর্বল প্রকৃতির হয়ে থাকে। মহিলাদের ক্ষেত্রে তার স্তনগ্রন্থিটা অত্যন্ত খোলা থাকে, মানে শক্ত ভাব হয়ে থাকে। শুধু তারপরে হচ্ছে ডিম্বাশয়, জরায়ু
এটা অত্যন্ত কোষ্ঠবদ্ধতা থাকে। আর স্তনের বোঁটাগুলো ফাটা এবং ক্ষতযুক্ত ফোস্কা পড়ার ন্যায় হয়ে থাকে। আর আরেক এই কারণে এই যে হাজা করা অবস্থায় থাকার কারণে স্ত্রী লোকেরা সহবাস করতে অনিচ্ছা জাগে। শুধু স্ত্রীর না, হচ্ছে পুরুষদের ক্ষেত্রে মানে উভয় মানে সহবাসের অনিচ্ছা প্রকাশ করে। আবার এর হচ্ছে অত্যন্ত তীব্র হচ্ছে সহবাসের আকাঙ্ক্ষা আছে। বিশেষভাবে ছেলেদের ক্ষেত্রে তারা এত কামুক প্রকৃতির হয়, তারা সহবাসের আলিঙ্গনের করার আগেই তার বীর্যপাত ঘটে যায়। আবার এরকম তার বিপরীত, ঠিক তদ্রুপ বিপরীত, তার একদম মানে বীর্যপাত হয় না বললেই চলে, হয় না চললেই বলে। তা এটা হচ্ছে এতই কামুক প্রকৃতির হয়ে থাকে। শ্বাস প্রশ্বাসের বিষয়ে আমরা যদি বলি, বুকের ভিতর অত্যন্ত সংকুচিত অনুভূতি হয়ে থাকে। তার হাঁপানি বলেন, শ্বাসকষ্ট বলেন, হচ্ছে ঘুম থেকে উঠার পরে আবার কিছু খাবার খাওয়ার পরে তার উপশ্রম বোধ হয়। আর এই কারণে রোগী হচ্ছে যখনই তার কষ্ট বোধ হয়ে থাকে তখন সে অত্যন্ত মানে কিছু না কিছু খাওয়ার পরে খাবার খাইতে চায়। গ্রাফাইটিসের, যেহেতু আমি শুরুতেই বলেছি যে গ্রাফাইটিসের চর্মরোগ বিষয়ে আলোচনা যদি না করা হয় তাহলে পরে আসলে মানে গ্রাফাইটিসকে আলোচনা করা হয় না। তো গ্রাফাইটিসের হচ্ছে মানে চামড়া বলেন, ত্বক বলেন, খসখসে শক্ত, এবং চামড়া যে অংশ একজিমা হয় না সেই অংশ সর্বদা শুষ্ক অবস্থায় থাকে। আর এর হচ্ছে পছন্দনীয় জায়গা আছে, যে জায়গাগুলোতে তার হচ্ছে মানে চর্মরোগ বেশি দেখা দেয়। তার মধ্যে মাথার পিছনে, কানের পিছনে, তারপরে হাতের ভাঁজে, আঙ্গুলের হচ্ছে এই মধ্যস্থলে, ঘাড়ের ভাঁজে, এই বিষয়গুলোর উপরে তার হচ্ছে চর্মরোগটা বেশি হয়ে থাকে। আর চর্মরোগ মানে এই ত্বকটা হচ্ছে অস্বাস্থ্যকর। আবার সামান্য কারণে যদি কোনো কারণবশত আঘাত লাগে বা কেটে যায় তাহলে সহজে সেটা ভালো হতে চায় না, পুঁজ উৎপাদন হয়। আর সেই ক্ষত থেকে আঠার মতো রস বের হতে থাকে। আর হচ্ছে এটাই ছিল আর কি আমার ভাই হচ্ছে হচ্ছে মূল সিমটম গুলা, ওই যে মূল কথাগুলো আরেকবার। আচ্ছা আচ্ছা, মূল যে চারটা কথা আছে এই বিষয়ে আমি মোটামুটি 7টা লক্ষণের কথাটা বলেছি। তার মধ্যে প্রথম কথা হচ্ছে মোটা হওয়ার প্রবণতা, বা মোটা ছিল চিকন হয়েছে, অথবা চিকন ছিল সে মোটা ভাব হয়েছে, মোটা ভাব হচ্ছে। এই প্রসঙ্গে আরো একটা কথাটা মনে পড়ে গেল, এক্ষেত্রে আমি একটু বলি। এই রোগীটার হচ্ছে যেহেতু মনের উপরে অনেকটা দেহটা বিস্তার করে, তাই এই রোগীটা যেহেতু মোটা ধরনের হয়ে থাকে, আবার মোটা মুজ ধরনের হয়ে থাকে, তার হাতের নখ গুলানো মোটা বা বিকৃতি আকারের হয়ে থাকে, বিকৃতি আকারের হয়ে থাকে। তার দাঁত গুলানো বা তার হচ্ছে জিহ্বা অত্যন্ত মোটা ধরনের হয়ে থাকে। চর্মরোগের ইতিহাস আছে, অথবা চর্মরোগের আক্রান্ত স্থানে ফাটা, সে ফাটা থেকে পানির মতো রস বের হতে থাকে, অথবা চটচটে আঠার মতো বা মধুর মতো রস পড়তে থাকে। এই রোগী অত্যন্ত ভয় এবং সতর্কতার সহিত থাকে সর্বদাই। মাছ, মাংস, মিষ্টি, লবণে এবং সহবাসে অনিচ্ছা থাকে। আচ্ছা, এর বিপরীতে থাকতে পারে। আমি যে বলছি যে মাছ মাংসে অনিচ্ছায় থাকে বা হচ্ছে মিষ্টিতে, তার এর বিপরীতে হতে পারে। তার বিপরীতে হলেও গ্রাফাইটিসের
হতে পারে। সে ইমোশনাল অবস্থায় গান শুনলেও সে কান্না করতে থাকে, মুখমণ্ডলে মাকড়সার জাল ছড়িয়ে আছে এরকম অনুভূতি হতে থাকে। আর আরেকটা বিশেষ লক্ষণ সেটা হলো যে তার হট্টগোলের মধ্যে বা গাড়ি ঘোড়াতে চললে বা অত্যন্ত শব্দপূর্ণ জায়গাতে সে সুন্দর শুনতে পায়। এই ছিল আজকের আমার গ্রাফাইটিস। আচ্ছা, এখন এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আর হচ্ছে যেহেতু 8 মিনিট সময় আছে, আমি এই 8 মিনিট সময় হচ্ছে একটা রুগীলিপি বলি, আমার রুগীলিপি। আর যদি এর মধ্যে কারো কোনো কিছু বলার থাকে সে বলবেন, অবশ্যই আমার কথা বাদ দিয়ে তার প্রশ্নের জবাব দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, এই ফাঁকে যদি কিছু বলতে থাকে তাহলে আমি যেগুলো টপিক ছাড়া ফেলেছি সেগুলো মনে পড়ে যেতে পারে, আপনারা ওটা বলতে পারেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমার একটা রুগী, তার হচ্ছে মানে রুগীটা আলোচনা করার একটু কারণ আছে। সে আমার হচ্ছে একটা ফ্রেন্ডের কলিগ। তার সমস্যা যেটা হচ্ছে যৌন যৌন সমস্যা। ওইখানে যে একটা অঙ্গ আছে এই অনুভূতিটাও তার নাই, সেখানে আদৌ কিছু আছে এরকম কিছু মনে করে না। সে যাই দেখুক, কোনো পর্ন ভিডিও দেখুক অথবা কোনো কিছু চিন্তা ভাবনা করুক কিংবা কোনো কিছু কল্পনা করুক, কিছুই হয় না। ওখানে যে কোনো একটা অঙ্গ আছে শরীরের, সেটাই অনুভব করতে পারে না। এই অবস্থা যখন আমার কাছে আসলো, ওই রোগীটা অবশ্যই স্বাস্থ্যবান ছিল। সে বললো যে আমার বাড়ি থেকে তো বিয়ের কথা বলতেছে, কিন্তু বিয়ের জন্য তো আমি প্রস্তুত না, আমি এভাবে কিভাবে বিয়ের জন্য রাজি হতে পারি বলে। তো আমি আর সকল লক্ষণগুলা মিলায় দেখা পরে গ্রাফাইটিসকে যে জন্য পছন্দ করছি, রুগীর কথা যে ভাই শুধু আমি স্বপ্নে দেখি শুধু কি পানির ভিতরে আমি, নৌকার উপরে আমি, মানে পানি সংক্রান্ত স্বপ্ন, শুধু পানির উপরে, নদীর মধ্যে, পানির মধ্যে ডুবে যাচ্ছে, এরকম পানি সংক্রান্ত স্বপ্ন। তখন এটা কিন্তু আমার না, কথাটা কিন্তু আমি বাইর করিনি, রুগী নিজে বলতেছে। তো আমি এই কথাটার উপরে একটু গুরুত্ব দিলাম। তখন আমি যখন রেপার্টরিতে দেখলাম যে এই লক্ষণে গ্রাফাইটিসটা সর্বাধিক আর কি, এবং রুগীটার সাথেও আমার গ্রাফাইটিস যে শরীরগত যে মানে ফিজিক্যাল যে লক্ষণগুলো, ফিজিক্যাল জেনারেল লক্ষণগুলো তো মিলে যাচ্ছে। তখন আমি দেখে গ্রাফাইটিস হচ্ছে মেবি হচ্ছে অনেকদিন আগের রুগী 30 দিয়ে শুরু করেছিলাম। 30 দিয়ে শুরু করার পরে কিছুদিন চিকিৎসা হওয়ার পরে সে আলহামদুলিল্লাহ, তারপরে খবর পাইলাম আমি শুধুই গ্রাফাইটিসই মনে মেবি ছিলাম। মাঝে যদি দু একটা হয়তো বা অন্য কোনো সিমটমের কথা যদি বলে, দু একটা ওষুধ হয়তো বা দিয়েছি কখনো, অথবা দিইনি, মনে হয় দিয়েছি দু একটা। তো এরপরে হচ্ছে তারপরে সংবাদ মোটামুটি 5 থেকে 6 মাস পরে বিয়ে করছিল চিকিৎসার পরে। তারপরে তার বিবাহিত জীবন সম্পর্কে খোঁজ নিয়েছিলাম আমার বন্ধুর মাধ্যমে। আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, স্বাভাবিক জীবনযাপন করতেছে, মানে বৈবাহিক জীবন তার স্বাভাবিক। তো এখানে মানে উল্লেখ করার রোগীলিপিটা উল্লেখ করার কারণ ছিল স্বপ্নের কথাটা বলবো বলে আর কি, যে হচ্ছে স্বপ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিমটমের মধ্যে স্বপ্ন একটা। স্বপ্নের কথা যখন এক্ষেত্রে আপনি যখন এই বিষয়ে কথা বললেনই, তখন আমার একটা লক্ষণের কথাটা খুবই মানে গুরুত্বপূর্ণ লক্ষণ। সেটা হলো যখন এই নিদ্রিত অবস্থায় থাকে, ঘুমিয়ে থাকে, তার তখন শ্বাস বন্ধ ভাব হয়ে যায় অথবা বুকে চাপা ধরে থাকে, যেটাকে আমরা বলি বোবাই ধরা। ইয়েস ইয়েস, এটা হচ্ছে তার খুবই সুন্দর একটা লক্ষণ। এটা মানে হ্যাঁ, তারপর আপনি বলেন। এই তো এই মানে এই রোগীর ঘটনাটা আসলে শেয়ার করলাম এর জন্য যে একটু শুধু তার মোটামুটি আমার মূল যে তার উপরে করছিলাম সেটা তো তার স্বপ্নের উপরে আর কি, এই জন্য আসলে আরো কথা বললাম। তো মনে হয় কারো কোনো প্রশ্ন নাই, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে আছি, আমরা শেষ করে দেবো এখন। আগামী হয়তো আর যদি কারো কোনো কথা থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন। আমার বাবুর ভাই কিন্তু আগে থেকে ছিল, আবার এখন আসছে, যদি ব্যস্ত মানুষ বাবুর ভাই আবার আসছেন। ধন্যবাদ বাবুর ভাই, ধন্যবাদ আব্দুল মোতালেব ভাই, চমৎকারভাবে গ্রাফাইটিসকে উপস্থাপন করার জন্য আমাদের সামনে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আলোচনা ভালো লাগছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এখান থেকে লাভবান হব। এবং সবার শুভকামনা সবার জন্য। সামনের দিন আবার ইনশাল্লাহ
নতুন কোনো মেডিসিন নিয়ে আবারও দেখা হবে সামনের শুক্রবারে 9টা 15 মিনিটে। নতুন কোনো মেডিসিন নিয়ে কথা হবে, আবারও আড্ডা হবে, আবারও ওষুধ বিষয়, চিকিৎসা বিষয়। সেই বন্ধু সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। সালামু আলাইকুম রহমতুল্লাহ।